বেশ দেখেন চারণ কবি আজকে চারণ কবি এটাই আপনাদের লাস্ট ফার্স্ট সেমিস্টার কমপ্লিট, ঠিক আছে? 11-এর যে ফার্স্ট সেমিস্টার আছে তা ফার্স্ট সেমিস্টার আজকে কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে? এটা পড়ালি চারণ কবি ভার ভাড়া রাও, ঠিক আছে? এই ভার ভাড়া রাও তিনি এই সম্বন্ধে একটু জানতে হবে। যাই হোক, তিনি মনে রাখবেন যে তেলুগু সাহিত্যের কবি। যে বিভিন্ন ভাষা আছে না, মালায়ালাম, তেলেগু, তাই ইনি তেলেগু সাহিত্যের কবি। জাস্ট এইটুকু একটু ভালো করে মনে রাখবেন, তেলেগু সাহিত্যের কবি, ঠিক আছে? আর ইনার জন্ম, ইনি অন্ধ্রপ্রদেশের লোক ছিল। আর ইনার বিখ্যাত একটা গ্রন্থ আছে সহচারালু বলে একটা গ্রন্থ আছে, সহচারালু। সেই সহচারালু গ্রন্থটা হলো জেলখানার ডায়েরি, মানে উনি যখন জেল খাটছিলেন সেই সময় জেলখানাতে বসে লিখেছিলেন। আর এই কবিতাটা অবশ্য তিনি ওই জেলে বসে লিখেছিলেন, ঠিক আছে? এই কবিতাটা। আর আর যে ইনার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে যেটা হলো ভবিষ্যৎ চিত্রপটম। এই ভবিষ্যৎ চিত্রপটম এই কাব্যগ্রন্থটা 1986 খ্রিস্টাব্দে মানে আপনার প্রকাশিত। কাব্যগ্রন্থের নামটা এখানে লিখে দিচ্ছি, ভবি, এটা এই কাব্যগ্রন্থের অন্তর্গত, ভবিষ্যৎ চিত্রপটম। এই কাব্যগ্রন্থটা বিখ্যাত কাব্যগ্রন্থ, 1986 সালে প্রকাশিত। এছাড়া আরও নানান কাব্যগ্রন্থ আছে। যাই হোক, এটা মূলত তিনি মনে রাখবেন যে অনেক সময় পরীক্ষা আসতে পারে যে ভারবারারাও কোন ভাষার কবি ছিলেন, এটা দিতে পারে কোশ্চেনে, ঠিক আছে? তাহলে ভালো করে মনে রাখবেন। এবার এই যে চারণ কবি, এই চারণ কবির যে মূল গ্রন্থের, এটা মূল গ্রন্থ কোথা থেকে, এইটা হলো এর মূল গ্রন্থ, এটা হলো উৎস, এই গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে? ভবিষ্যৎ চিত্রপটম এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর এই যে অনুবাদ, এটার অনুবাদ ইংরেজিতে কিন্তু এর অনুবাদ হয়েছিল, এটা একটু মনে রাখবেন, আসার মতো জিনিস। ইংরেজিতে অনুবাদ হয়েছিল, ইংরেজিতে অনুবাদ হয়েছিল। কে করেছিলেন মনে রাখবেন? ভেঙ্কট রাও। সবাই এনার নাম শুনেছেন অনেকে হয়তো। ভেঙ্কট রাও কি নামে? দ্য বার্ড নামে। দ্য বার্ড বানানটা আবার ওই বার্ড না, এখানে অন্য বার্ড, ঠিক আছে? দ্য বার্ড নামে, ঠিক আছে? দ্য বার্ড নামে তিনি অনুবাদ করেছিলেন এটা। আর এই যে কবিতাটা, এই যে কবিতাটার বাংলায় অনুবাদ কে করেছিল? বাংলায় অনুবাদ করেছিল শঙ্খ ঘোষ। ম্যাক্সিমাম যা বলেন এই শঙ্খ ঘোষ আর বিষ্ণুদেব যদি না থাকতো না, আন্তর্জাতিক সাহিত্য বাংলা কানা হয়ে থাকতো। এই দুটো লোকের জন্য বাংলা সাহিত্যে এত আন্তর্জাতিক সাহিত্য আমরা পড়তে পারি। এক হলো বিষ্ণুদেব, এক হলো এই শঙ্খ ঘোষ, আর এক হলো বুদ্ধদেব বসু। এই তিনজনের জন্য আপনারা পড়তে পারছেন এত। নাহলে হয়তো কিছু মানে আন্তর্জাতিক সাহিত্যে কি আছে হয়তো খুব একটা পেতেন না। এই তিনটে লোকের জন্য আপনারা প্রচুর জানতে পারছেন। তা শঙ্খ ঘোষ এটা অনুবাদ করেছিল চারণ কবি নামে, ঠিক আছে? চারণ কবি নামে। কি নামে এটা অনুবাদ করলেন? চারণ কবি। চারণ কবি, চারণ কবি বা কবি নামে অনুবাদ করেছিল, অনেকে কবিও বলেন। যাই হোক, তা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল একটু মনে রাখবেন। পত্রিকাটার নাম হলো সেতু বন্ধন। পত্রিকার নাম কি বলছি? পত্রিকার নাম হলো সেতু, এখানে লিখছি সেতু বন্ধন। পত্রিকার নাম হলো সেতু বন্ধন, ঠিক আছে? এটা হলো পত্রিকার নাম। এই যে চারণ কবি পত্রিকার নাম হলো সেতু বন্ধন। কত সংখ্যক পত্রিকা, কত সংখ্যক পত্রিকায় এটা? 15তম, 15তম সংখ্যক পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? কত সালে? সালটা মনে রাখবেন 2019। 2019, 19-এর দিকে প্রকাশিত হয়েছে, যখন করোনা পিরিয়ড চলে যায় না। 19-এ তো করোনা নাই, যাই আসেনি। 2019-এ 13ই জানুয়ারিতে এটা প্রকাশিত হচ্ছে, ঠিক আছে? এবার এই চারণ কবি কাকে বলা হয় দেখবেন। চারণ কবি বলতে মধ্যযুগের যে সাহিত্যে দেখবেন কি করতো, কবি বা গায়করা কি করতো, ওই গ্রামে ঘুরে 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 স্তুতি গান রচনা করতো ব্যক্তি বিশেষে, ঠিক আছে? সেইটাকে বলি চারণ কবি। চারণ কবি হিসাবে বিখ্যাত বাংলা সাহিত্যে আছে মুকুন্দ দাস, সবাই জানেন। তা এই চারণ কবি, এবারে একটু জানতে হবে এই কবিতার কি প্রেক্ষাপট। এই কবিতার কি প্রেক্ষাপট আছে সেটা জানতে হবে। এই কবিতার প্রেক্ষাপট হলো যে এই ভারভারা রাও ইনি
মানে দক্ষিণ আফ্রিকার কবি ও রাজনৈতিক কর্মী বেঞ্জামিন মোলাইজ মোলাইজকে উৎসর্গ করে এই কবিতাটা তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, এই যে কাব্যগ্রন্থটা বলছি ভবিষ্যৎ চিত্রপটম, এটা উৎসর্গ করেছিল কাকে? বেঞ্জামিন মোলাইজকে। তাই বেঞ্জামিন মোলাইজকে অনুসরণ করে তিনি এই কবিতাটা লিখেছিলেন। বেঞ্জামিন মোলাইজের কাহিনীটা কি? বেঞ্জামিন মোলাইজ 1955 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় আলেকজান্দ্রায় জন্মগ্রহণ করেন। এবার এই বেঞ্জামিন মোলাইজকে পরবর্তীকালে কি করলো? বিপ্লব করার জন্য সেখানকার পুলিশ, দক্ষিণ আফ্রিকার পুলিশ তাকে মানে গ্রেপ্তার করে এবং এই বেঞ্জামিন মোলাইজকে মাত্র 30 বছর বয়সে কারাগারে বন্দি করে। ঠিক আছে, বেঞ্জামিন মোলাইজ অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা ছিল। যাই হোক, সে কি করেছিল? সেখানকার যে দক্ষিণ আফ্রিকার যে বর্ণ বিদ্বেষী সরকার ছিল, সরকারের নাম হলো বোতা সরকার, সেই বোতা সরকারের বিরুদ্ধে এ কিন্তু কি করেছিল? মানে প্রতিবাদ জানিয়েছিল। তা যাই হোক, গোটা পৃথিবী তার প্রতিবাদে উত্তাল হয়ে গেল। সরকার কিছুতেই এই বেঞ্জামিন মোলাইজকে ছাড়তে চাইল না। অবশেষে বেঞ্জামিন মোলাইজের কি হলো? ফাঁসি হলো। বললাম আগে যে 30 বছর বয়সে মাত্র ফাঁসি হলো। তা বেঞ্জামিন মোলাইজের জীবনে এই মর্মান্তিক যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কবি লিখলেন কি? চারণ কবি নামক একটা কবিতা। ঠিক আছে, আর এই কবি এই যে আপনার ভারভারা রাও, এই যে ভারভারা রাও ইনিও কিন্তু জেলে বসেছিলেন। তা জেলে বসে ওনার যখন ঘটনা শুনলেন, সেই ঘটনার প্রতিবাদে তিনি কি করলেন? আর নিজের দেশেও তো সেই সময় ঘটছে, যাই হোক, তা সেই ঘটনার প্রতিবাদে কি করছে? তিনি এই কবিতাটা লিখলেন। এই কবিতার নাম হলো চারণ কবি। ঠিক আছে, আশা করি প্রেক্ষাপটটা এটা হলো প্রেক্ষাপট, বুঝতে পারলেন? এবার এই কবিতার কি বিষয়বস্তু? এই কবিতার বিষয়বস্তু হলো যে রাষ্ট্রযন্ত্র কি করছে? কবিদের নির্ভীক কণ্ঠকে ভয় পেয়ে তাদের কণ্ঠ রোধ করার জন্য কবিদের ফাঁসি দিলেও তাতে কেবল নশ্বর দেহের মৃত্যু ঘটবে মাত্র। আর কিন্তু কবির যে সৃষ্টি বাণী বা কবির যে রচনা, সেটা কিন্তু অমর। সেটা যুগের পর যুগ। কবি মরে গেল, তার দেহ, প্রত্যেকটা মানুষের দেহ মরে গেলে আর কিচ্ছু নাই। আমাদের এই যে আমাদের দুটো জিনিস, এক হলো দেহ আর এক হলো আত্মা। আমরা মরে গেলেই সব শেষ। আত্মাটা হয়তো আবার অন্য জায়গায় জন্মগ্রহণ করবে, এগুলা যাই হোক পৌরাণিক মিথ কাহিনী। তা এমন কিছু মানুষের কর্ম করা উচিত যাতে সারা জীবন মানুষের যুগের পর যুগ তাকে মনে রাখা উচিত, মনে রাখবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এমন কিছু, রবীন্দ্রনাথ ঠাকুর আজকে বেঁচে আছে, ও তো 1941 সালে মারা গেছে, আজকে বেঁচে নাই, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা পড়ছি, এখনো মনে রেখেছি, এমন কাজ করে গেছে। তাই বলছে যে আমাদেরকে কন্ট্রোল করলেও আমাদের দেহের মৃত্যু ঘটবে, কিন্তু আমাদের যে সৃষ্টি, সেই সৃষ্টি অমর হয়ে থাকবে, সে যুগের পর যুগ চলতে থাকবে। উপরন্তু কি কবির মৃত্যুতে চারিদিকে জনগণ জনরসে ফেটে পড়ছে, রাষ্ট্রযন্ত্র বিকল হচ্ছে, তা সত্ত্বেও কবি কি করছে? ফাঁসির মঞ্চে জয়গান করছেন কি জনতার মাঝে। কবিকে, তাই বলছে, কবিকে রাষ্ট্রশক্তি যতই কবিকে কণ্ঠরোধ করার চেষ্টা করুক, কোনো মতেই করতে পারবে না। ঠিক আছে, যে ফাঁসুয়ারা ফাঁসি দিচ্ছে সেও কালের স্থানে উবে যাবে। ঠিক আছে, তো এখানেই কবিতাটার মূল বিষয়বস্তু এইটুকু। এবার মেন যে বললে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এবার আরো কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে যে এই যে ভারভারা রায়ের এই যে কবিতাটা, এই কবিতাটার পংক্তি কটা আছে আপনারা গুনে নেবেন, দেখবেন এই কবিতার পংক্তি আছে 24টা। আগেই বলেছি পংক্তি এগুলো সব জানতে হবে। এই কবিতার পংক্তি আছে 24টা, আর স্তবক আছে কটা? দুটো, দুটো স্তবক। ঠিক আছে, আর পরীক্ষা আসতে পারে এই যে ভারভারা রাও কার জীবনে অনুপ্রাণিত হয়ে চারণ কবি লিখলেন? একটু আগে বললাম যে বেঞ্জামিন মোলাইজ। কি নাম বললাম? বেঞ্জামিন মোলাইজ। ইনার নিয়ে তিনি লিখলেন। ঠিক আছে, তা যাই হোক, এই চারণ কবি না, তিনটে ভুল বললাম, তিনটে কবিতার স্তবক হলো তিনটে। ঠিক আছে, আর পংক্তি হলো কটা? 24টা। এটা একটু ভালো করে মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় এই কার জীবনের অবদান নিয়ে তিনি লিখেছিলেন।
সেটা কিন্তু খুব তারপর চারণ কবি বলতে কাদের বোঝায়, ভ্রাম্যমান কবিদেরকে চারণ কবি বলা হয়। ঠিক আছে, এগুলো একটু ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, এবার এই যে ভারবরা রায়ের যে চারণ কবি, এবার এটা মূল বিষয়বস্তু কি সেটা এবার দেখবো। ঠিক আছে, দেখেন প্রথমেই বলছে যে নিয়ম কানুন সব লোপাট। লোপাট, লোপাট মানে কি? লোপাট মানে লুট করা বা নিশ্চিহ্ন করা। বলছে নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। এখানে কালো, কালো শব্দটা এমন একটা শব্দ যেখানে কিন্তু সব রঙকে ম্লান করে দেয়। ঠিক আছে, আপনি যার সঙ্গে মিশান সে কালোই কালোই থাকবে। ঠিক আছে, কালো রং কিন্তু মানে কি বলবো, সে এই রংটা এমন একটা রং, মানে সবের সঙ্গে মিশান সে কালোই থেকে যাবে। আপনি যা মিশাবেন, লালের সাথে মিশান যার মানে কালো, কালো অ্যাকচুয়ালি শোষণের প্রতীক বলতে পারি আমরা। এখানে কালো কিসের প্রতীক? এই যে কালো মেঘ বলছে, কালো কিসের প্রতীক? কালো হলো শোষণের প্রতীক। মনে রাখবেন যে কালো পরীক্ষা আসতে পারে যে কালো এখানে কিসের প্রতীক? এখানে কালোকে বলা হচ্ছে শোষণের প্রতীক। তাই এই দু লাইনে কি বলছে? নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। বলছে আধুনিক রাষ্ট্র ভাবনায় যা কিছু নিয়ম কানুন তৈরি হয়েছে সব উধাও হয়ে গেছে, মানে সব লোপাট হয়ে গেছে, সব নিশ্চিহ্ন হয়ে গেছে বলে কবির মনে হয়েছে। ঠিক আছে, তাই বলছে কবি যে এই যে বন্য বিদ্বেষী সেখানকার যে সরকার ছিল, দক্ষিণ আফ্রিকার যে বোতা সরকার, সেই বোতা সরকারের যে শাসন চলছিল তার প্রতিবাদে কবি ও মুক্তিযোদ্ধা বেঞ্জামিন মোলায়েজের যে প্রতিবাদী উচ্চারণ, শাসকের যে স্পর্ধা, স্বৈরাচারীর যে মুখোশ তিনি কিন্তু খুলে দিয়েছিলেন। ঠিক আছে, তাই কবি বলছে যে সেখানকার যে বর্তমান যে রাষ্ট্র ভাবনা যা নিয়ম কানুন ছিল সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে, মানে নিয়ম কানুন সব ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, তারপরে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে। এমন পর্যন্ত কবি বলছেন যে অত্যাচারী যে বিষাক্ত হাত শোষণ করে চলেছে নিরীহ মানুষগুলাকে। তাই কবি বলছেন যে চারিদিকে উঠছে কেবল নিরাশার কালো মেঘ। কারণ মানুষের যে এই অত্যাচারী শাসক, যেমন বাংলাদেশের ইউনিট সরকার যখন ছিল তখন কি করছে, ওখানে বাংলাদেশের ওপর মানে অত্যাচার করছিল, সাধারণ মানুষের ওপর, হিন্দুদের ওপর অত্যাচার করছিল। তা যাই হোক, এরকম এরকম পাচ্ছি, এরকম পাচ্ছি। তা ওরকম কবিও কি করছে বোতা সরকারের ওপর, এই বোতা সরকার যে ছিল, বোতা সরকারের এগেনস্টে কিন্তু বারবার লিখছে যে সেখানকার শাসক মানে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার করছে। বলছে যা নিয়ম কানুন তৈরি করলো কিচ্ছু মানছে না, সেখানকার শাসক নিজেই নিয়ম কানুন করছে, নিজেই মানছে না। তা আর কি সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার করছে। তাই কবি বলছে যে জনগণের যা আশা আকাঙ্ক্ষা ছিল সব ভেঙে চুরমার হয়ে গেছে, কিছু নয়। আর তাই কি এমন পর্যন্ত চারিদিকে উঠছে কি কেবল নিরাশা আর কালো মেঘ। ঠিক আছে, নেক্সট, ফাঁস লাগাচ্ছে গলায়, শুয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। এই লাইনটা কি বলা হচ্ছে? এইটুকু লাইনে বলছে, কবি বলছে যে যে যারা প্রতিবাদ করছে তাদেরকে এমন ভাবে ফাঁসি দিচ্ছে যে চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, মানে এমন ভাবে হত্যা করছে রক্ত পর্যন্ত বেরোচ্ছে না, মানে চোখের জল পর্যন্ত আসছে না। মানে অর্থাৎ কি বলতে চাইছে, মানে তাদেরকে গলায় ফাঁসি লাগিয়ে তাদের যে প্রতিবাদের যে কণ্ঠ সেইটাকে কি করছে, রুদ্ধ করে দিচ্ছে। সবাই প্রতিবাদ করছে, তাদেরকে সেই প্রতিবাদের কণ্ঠটাকে রোধ করে দিচ্ছে, তাদের শেষ জীবনী শক্তিটুকু কেড়ে নেওয়া হচ্ছে। এমন পর্যন্ত শত আঘাতেও তাদের রক্ত কি ঝরছে না, আর চোখের জলটুকু যেন শুকিয়ে গেছে। মানে এমন ভাবে অত্যাচার করছে, ভাবেন, বোতা সরকার দক্ষিণ আফ্রিকার বোতা সরকার এমন ভাবে অত্যাচার করছে যে চোখের জল শুকিয়ে যাচ্ছে। এমন পর্যন্ত যে শেষ জীবনী শক্তি সেটাও পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। আর এত আঘাত করছে যে রক্ত পর্যন্ত ঝরছে না। যেমন গিলোটিনে হত্যা, দেখবেন জার্মানিতে গিলোটিনে হত্যা করা হতো, যেখানে এমন ভাবে গিলোটিনে হত্যা করতো যে মানুষ বুঝতো না। ঠিক আছে, তা বলছে নেক্সট দেখুন, পরের লাইনে এবার আসছি। প্রত্যেকটা কবিতা যদি না বুঝতে পারেন অবশ্যই বলবেন। ঠিক আছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে, কারণ কবিতা বোঝার জিনিস, ওই গড় গড় মুখস্থ করেন না।
নেক্সট দেখেন, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড়। এই লাইনটা কিন্তু মারাত্মক লাইন। বলছে কি, মায়ের বেদনা অশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এটা এমনি অর্থটা বলি, তারপরে এর ব্যঞ্জন অর্থ দেখেন। বলছে এমন ভাবে চলছে যে বিদ্যুৎ কি হয়ে যাচ্ছে, পরীক্ষা আছে, বিদ্যুৎ কি হয়ে যাচ্ছে, বাজ হয়ে গেল। বৃষ্টি কি হয়ে যাচ্ছে, প্রলয় ঝড়। মানে প্রলয় কথার অর্থ কি, প্রলয় কথার অর্থ ধ্বংস পড়া। আর চুইয়ে পড়া, একটু আগে বললাম চুইয়ে পড়া মানে ফোটা ফোটা করে ঝরে পড়া, ঠিক আছে। আর বিদ্যুৎ মানে সবাই জানে তড়িৎ, যাই হোক। আর গরাদ মানে কি, গরাদ মানে জেলখানা। গরাদ মানে জেলের, গরাদ মানে কি জেলখানা। গরাদ মানে দরজা, যে দরজা বলতে পারি, জেলখানার যে দরজা বলতে পারি আমরা। গরাদ বলতে জেলখানার দরজা, ঠিক আছে। তা বলছে কি, যে বিদ্যুৎ বাজ হয়ে যাচ্ছে, বৃষ্টি ঝড় হয়ে যাচ্ছে, তারপরে মায়ের বেদনা বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কি কবির কোনো লিপিকার স্বর। এখানে যে বেদনা অশ্রু বলতে যে যন্ত্রণার চোখে জল আসা, ঠিক আছে। আর লিপিকা বলতে, পরীক্ষা আসতে পারে, যেখানে লিপিকা বলতে কবির সৃষ্ট কাব্য। এখানে লিপিকা কি, লিপিকা বলতে কবির সৃষ্ট কাব্যকে বোঝাচ্ছে, ঠিক আছে, সৃষ্ট কাব্যকে। আর স্বর বলতে মানে আমাদের আওয়াজ। এখানে কবির সৃষ্ট কাব্য, স্বর বলতে এখানে আওয়াজ, স্বর বলতে আওয়াজ বা শব্দকে বলতে পারে, ঠিক আছে। তাহলে এটার অর্থ কি এবার পাচ্ছি দেখেন। যে কবি বলতে চাইছে সেই টালমেটাল, মানে সেই টালমেটাল, সেই সময় কবি দেখছেন যে চারিদিকে লেগেছে ঘূর্ণিপাক, ভেঙে পড়ছে আকাশ, মু মু বজ্রপাত হচ্ছে, যেন প্রলয় নাচনে কেঁপে উঠেছে গোটা রাষ্ট্র, গোটা বোথা সরকার, দক্ষিণ আফ্রিকার বোথা সরকার যেন কেঁপে উঠছে, ঠিক আছে। আর কি, ঝিরঝিরে বৃষ্টি হলেও তা চিরস্থায়ী প্রশান্তি এনে দিতে পারেনি দেশ মায়ের এই দুর্ভাগ্য সময়ে। কারাগারের বন্দি থেকেও কবি উচ্চারণ করে গেছেন যুদ্ধ, এই শুদ্ধ অক্ষররাজির অমর স্বরগম, ঠিক আছে। তা কবি বলছেন এখানে কি, যে 18ই অক্টোবর মৃত্যুদণ্ডের আগের দিন বেঞ্জামিন কি করেছিল, বেঞ্জামিন তার মায়ের সঙ্গে দেখা করেছিল। শেষ বিদায়ের দিনে পুত্রের কাছ থেকে মুক্তিকামী বিপ্লবীদের জন্য তিনি বার্তা দিয়ে দেন, অমর হয়ে থাকে তার লিপিকার স্বর, ঠিক আছে। কবি কি করছে, এই বেঞ্জামিন মোলায় যখন ফাঁসি হবে তার মায়ের সঙ্গে দেখা করতে গেল, মায়ের চোখ দিয়ে জল ঝরছে, ঝরঝর করে জল ঝরছে। তা যাই হোক, 1 মিনিট দাঁড়ান তো। হ্যালো, কিরণ, কিরণ স্টোর না, ওটা সঞ্জয় সাহার দোকানে গিয়ে কাছে এসেছেন কি? সঞ্জয় সাহা, সঞ্জয় সাহা। হ্যালো, হ্যাঁ বলছি ওই গলি, হ্যাঁ সঞ্জয় সাহা, ওখানে জিজ্ঞাসা করেন না কাউকে। বেশ ঠিক আছে, আমি নিচে আসছি, ঠিক আছে, আসবো, আসছি। নিচে এসছেন কি, আসছি, হ্যাঁ আসছি।
বলছি একটু ওয়েট করেন তো, যদি নেটওয়ার্ক কেটে যায়, ঠিক আছে, একটু ওয়েট করেন, আমার ওই গ্রসারি এসছে আনতে যেতে হবে, ঠিক আছে, একটু ওয়েট করেন, যদি নেটওয়ার্ক কেটে যান তাও ওয়েট করবেন, ঠিক আছে, একটু ওয়েট করবেন, 10টা মিনিট ওয়েট করেন, আমি আসছি, 10 মিনিট বা 5 মিনিট। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওয়েট করেন। যদি নেটওয়ার্ক কেটে যায় আবার বলছি, তাও ওয়েট করবেন। আচ্ছা, আজকে দেখলাম যে এই পড়াগুলো দুই আর এখন কি স্যার শুধু নাটক ধরবেন? হ্যাঁ, এখন 11-এর যে পড়া ধরবেন, 11-এর যে টেক্সট, 11-এর টেক্সটের পড়া ধরবেন স্যার। আচ্ছা, গানের ইতিহাস কোথায় লিখেছে, কোন গ্রুপে? মক টেস্টে ছিল, সেইগুলো এখন স্যার ধরবেন। ওইগুলো হবে। আর একটা কোশ্চেন, কালকে যে পরীক্ষা হয়েছিল ওই যে টেক্সটের, এটা প্রীতির ব্যাপার, এটা এই লাইনটা কোথাকার, কোন গদ্যের লাইন? এটা কি ওই আদরিনীর গদ্যের লাইন? না না না, এটা প্রীতির ব্যাপার। হ্যাঁ, এটা প্রীতির ব্যাপার। এই ঘরোয়া গল্প বলা যেটা, ওটা তো দাম গল্পের আছে। আচ্ছা আচ্ছা, এটা প্রীতির ব্যাপার ড্রাম। আর ওই জুড়াই এ কান আমি, এটা কি, এটা কোথায় থেকে নিয়েছে একটু বলো না। কি বলছো, আরেকবার বলো। জুড়াই এ কান আমি, এই দুটো আমি খুঁজে পাইনি। জুড়াই এ কান আমি, এটা কোথাকার লাইন? অপশনে কি দেওয়া ছিল বলো তো, একটু বললে বলে দিতে পারবো। মনে নেই তো অপশনটা, আমি শুধু লাইনটা লিখে রেখে দিয়েছিলাম। কোশ্চেন গুলো আমরা আর নেই তো, ওই জন্য বুঝতে পারছি না।
আর ঠিক আছে, পরে দেখে আমি বলবো ক্ষণে। তবে এটা প্রীতির ব্যাপার হচ্ছে দাম গল্পের লাইন, তাই তো? হ্যাঁ, এটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। না, বলছি গানের বেশ, ইতিহাসটা ঠিক আছে। কোথায় যাওয়া রয়েছে, আমি তো দেখতেই পাচ্ছি না। গানের ইতিহাস স্যার তো সেই পিডিএফ 1টাই তো দিয়েছে, পিডিএফ 2 দিয়েছে নাকি? মাইক্রোফোন মিউট করেন, মাইক্রোফোন মিউট করেন, চলে এসেছে। বেশ, তাহলে এই পর্যন্ত হচ্ছিল যে হ্যাঁ, এখানে দেখেন এই লাইনে যেটা বলছিলাম, এটুকু তো বললাম যে মায়ের, শুনতে পাচ্ছেন তো সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও, স্ক্রিন স্ক্রিন দিন। ঠিক আছে। তা যেটা বলছিলাম, দেখেন বলছে মায়ের বেদনস্র বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এবার এই লাইনটার অর্থ, যখন বেঞ্জামিন মোলায়ের তাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, সে কি লাস্ট একটা ইচ্ছা প্রার্থনা করেছিল যে আমি একবার মায়ের সঙ্গে দেখা করতে চাই। তা বেঞ্জামিন মোলায়েজকে সে দেখা, কারণ ফাঁসি দেওয়ার আগে নিয়ম হলো আপনি জীবনে আপনি যা চাইবেন, আপনাকে ওই সময় মানে যা পাননি, ধরেন জীবনে আপনি বলতে পারেন যে আমি একটা সিগারেট খাবো, একটা বিয়ার খাবো, বা বলতে পারেন যে আমি একটু ডান্স করব, বা আমাকে বিরিয়ানি দেওয়া হোক, যা বলবেন ওই সময়। তবে একটা মার্জনীয়, অমার্জনীয় কিছু বললে দেবে না, মার্জনীয় যা বলবেন আপনাকে কিন্তু ওই ফাঁসি যখন হয় তাদেরকে কিন্তু তাই দেয়। তো বেঞ্জামিন মোলায়েজ বললো আমার একটা ইচ্ছা যে মায়ের সঙ্গে আমি লাস্টবার একবার দেখা করবো, সে দেখা করতে দেওয়া। তো যাই হোক, সে কি করছে, মায়ের সঙ্গে কিন্তু লাস্টবার বেঞ্জামিন মোলায়েজ দেখা করছে, এবং দেখা করার পরই সেই মায়ের যে বেদনার যে অশ্রু, সেই অশ্রু বুকে নিয়ে তিনি জেলের যে গড়াদের দরজা থেকে বেরিয়ে আসছে, এবং শেষ পর্যন্ত যে ফাঁসি কাট, সেই ফাঁসি কাটে সে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। দিয়ে এখানে এই পর্যন্ত লাস্টে আবার আসছি, যাই হোক এই পর্যন্তই থাকবে, তারপরে আসছি। বলছে কবির কোনো লিপিকার স্বর, বেঞ্জামিন মোলায়েজের লাস্টে গিয়েছে ফাঁসি হচ্ছে, তাই কবি বলছেন, বলছে যারা যে সমস্ত প্রতিবাদী মানে ব্যক্তি বা প্রতিবাদী সত্তা যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, তাদেরকে কি তুমি দমন করতে পারো, হাজার হাজার প্রতিবাদীদের বিপ্লবীদের তুমি কি করতে পারো, তোমার শক্তি আছে, তুমি রাষ্ট্র শক্তির হোতা, তুমি দমন করবে, কিন্তু তাদের যে অমর সৃষ্টি কাব্য গান নাটক যাই আছে সেগুলাকে তুমি কিন্তু বন্ধ করতে পারতা, সেগুলা যুগের পর যুগ কিন্তু এগিয়েই চলবে। ঠিক আছে, নেক্সট বলছে যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর। নেক্সট, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। ওরা কারা? এই রাষ্ট্রশক্তি। ওরা বলতে রাষ্ট্র। তাহলে এখানে সাধারণত্ব আর ব্যঞ্জনত্ব পরে আসছে। আগে সাধারণত্ব বলছি যখন কাঁপন লাগে, মানে যখন আমরা যখন কিছু মানে খাবার খাই, তখন আমাদের দেখবেন টুক করে কামড়ে গেলে জিভে কিন্তু কামড় লাগে। বাতাসকে জিভে যখন কামড় লাগে তখন আমাদের দেখবেন বাতাসটা কি, সেই বাতাসটা আমাদের মুক্ত হয়ে যায়। আর কি কবি বলছে যে গান যখন হয়ে ওঠে কি যুদ্ধের অস্ত্র। দেখবেন অস্ত্রের বিরুদ্ধে গানে জয় গোস্বামীর বিখ্যাত একটা কবিতা আছে, যে আমাদের পড়বেন 20 সংখ্যক কবিতা জয় গোস্বামীর, ওটা হলো 20 সংখ্যক কবিতা অস্ত্রের বিরুদ্ধে, পাতার পোশাক কাব্যগ্রন্থে। তা ওই কবিতায় দেখবে বলছে যে অস্ত্র রাখো পায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। ঠিক আছে, তা ওখানেও কিন্তু যে মানবতার জয়গান কিন্তু কবি ঘোষণা করেছেন জয় গোস্বামী। ঠিক আছে, তা যাই হোক, বলছে অস্ত্র দিয়ে কোনো কিছুই হয় না, অস্ত্র ছেড়ে বা দানব সত্তা ছেড়ে মানবিকতাই হলো মেন। ঠিক আছে, তাই কবি এখানেও বলছে গান যখন হয়ে ওঠে যুদ্ধের, ওখানেও দেখবেন যে শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে গানটাই আমার, আমার কিছুই নাই, আমার শুধু গান আছে, গান দিয়ে আমি সবাইকে জাগরিত করবো। তাই এখানেও সে বলছে আমার যে গান বা আমার যে সৃষ্টিকাব্য সেটাই কিন্তু আমার অস্ত্র হয়ে উঠবে। এটা হলো সাধারণত্ব। এবারের ব্যঞ্জনত্ব কি বলছে দেখেন এবার, যে যখন কাঁপন লাগে জিভে বাতাস মুক্ত করে, বলছে কবির এই যে সুর, এই যে কবির একক সুর বা কবির যে নিজের সুর, সেটা যখন গণসুরের মানে মানে গণসুর মানে সবার সুরের যখন আকার নেবে, সেই সুরের দুঃখময় দুঃসময়ে কি হয়, কালো বাতাস কি হবে, কুলুষতা মুক্ত হবে, কালো বাতাসের যে কুলুষতা মুক্ত হবে এবং মুক্তি পাবে প্রতিবাদের ভাষা। তা প্রতিরোধে রাষ্ট্র যুদ্ধের আয়োজন করলে কবির সুর কি হবে, গণসঙ্গীতের জন্ম নেবে। আর তখনই কি রাষ্ট্র ভয় পেলে কবির গলায় কষে ফাঁস লাগিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট দেখেন
বলছে তখনই কি করবে কবির নেক্সট লাইনে দেখেন এখানে বলছে যে বাতাসকে মুক্ত করে দেয়, তারপরে দেখেন কয়েদ করে তাকে আর গর্দানে আরো শক্তি করে জড়িয়ে দেয় ফাঁস। এই দেখেন কয়েদ করে তাকে আর প্রতিবাদী করছে, তাই কি করছে তাকে কবিকে কি করছে ফাঁস লাগিয়ে দিয়েছে। এই দেখেন ফাঁসি দিয়ে দিচ্ছে, বলছে গর্দানে। গর্দানে বলতে কি বোঝায়? গর্দানে মানে গলায়, ঠিক আছে। তা মানে ঘাড় গলা সব মাথা অব্দি যেখানে বোঝাচ্ছে সেটাকে গর্দান বলি আমরা। তা গর্দানে লাগিয়ে দেয় ফাঁস। আর এইখানে তাই কি বলছে দেখেন যে মানে যুদ্ধে অ্যাকচুয়ালি এই যে মানে প্রতিরোধে রাষ্ট্র যতই যুদ্ধের আয়োজন করলে কবির সুর কিন্তু গণসঙ্গীতের যখন আকার নেবে, মানে জনগণের কাছে কবির যে সুর যখন বা বাণী যখন পৌঁছে যাবে, তখনই কি রাষ্ট্র ভয় পেলে কবির গলায় কষে ফাঁসিয়ে লাগিয়ে দেবে, যাতে আর কোনো স্বর বাইরের জনগণের হাতিয়ার না হয়ে ওঠে। কিন্তু রাষ্ট্রযন্ত্র জানে না যে ফাঁসির দড়ি গলায় বেঁধেও কবির রুদ্ধশ্বাস প্রতিবাদের সুর গর্জে উঠবেই, কোনো মুহূর্তেই আম জনতাকে কিন্তু আটকাতে পারবে না। তাই কবি বলছেন যে দক্ষিণ আফ্রিকার এখানে যে বর্ণবিদ্বেষী যে সরকার ছিল, বোতা সরকার, কি করলো? সহ্য করতে পারেনি মুক্তিকামী বা প্রতিবাদী মোলাইজকে। সে কি করেছিল? বন্দি মোলাইজকে কি করেছিল? বারবার কি করেছিল? মানে তাকে ধ্বংস করার বারবার চেষ্টা করেছিল। লাস্টে যখন দেখলো না মোলাইজ যদি বেশি দিন বেঁচে থাকে, এ বেটাকে আগেই সরিয়ে দাও, তা মোলাইজকে কি করলো? লাস্টে ফাঁসি দিল, ফাঁসিতে ঝুলিয়ে দিল। কিন্তু তার যে সৃষ্টি মোলাইজ, বেঞ্জামিন মোলাইজ যে অমর সৃষ্টি কাব্য তার যে লিখেছে, সারা পৃথিবী তাকে চিনে রাখবে এবং সারা পৃথিবী তাকে বাঁচিয়ে রাখবে। মোলাইজ হয়তো মানে দৈহিকভাবে মারা গেলেও আত্মিক দিক থেকে বা তার আত্মা বা তার যে সৃষ্টি কাব্য চিরজীবনের জন্য কিন্তু বেঁচে থাকবে। মানুষের দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না, আমরা বলি না, বা তার সৃষ্ট কাব্য কোনোদিনই মৃত্যু হবে না। ঠিক আছে, নেক্সট লাস্ট লাইনটা খুব ভালো দিয়েছে দেখেন, যে বলছে এইখানে দেখেন লাস্টের এইটুকুতে বলছে যে তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে, যেটা একটু আগে বললাম যে তার বাণী আম জনতার কাছে পৌঁছে গেছে, আম জনতা কি করছে? প্রতিবাদে সোচ্চার হয়ে উঠছে। কিন্তু তা সত্ত্বেও বেঞ্জামিন মোলাইজকে বোতা সরকার কিছুতেই বলছে না, বেটা তোকে আমি ছাড়বো না, তুই যতদিন বাঁচবি ততদিন আমার পক্ষে বিপজ্জনক। ঠিক আছে, নেক্সট, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসোয়ারকে দিচ্ছে ঝুলিয়ে। এখানে সাধারণ অর্থটা আগে বলি, তারপরে ব্যঞ্জন অর্থটা আসছে। এখানে দেখেন বলছে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে, এটা তো বললাম এর আগে। এইখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য কি হচ্ছে? মিলিয়ে যাচ্ছে কোথায়? মাটিতে মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর স্পর্ধা কি জানাচ্ছে? মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে। আর তুচ্ছ ফাঁসুরে, ফাঁসুরে মানে যে ফাঁসি দেয়, ঠিক আছে, যেমন ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিল না, মানে গলায় দড়ি ফাঁস পুড়িয়ে মৃত্যুদণ্ড দিয়ে যে ব্যক্তি দেয়, মৃত্যুদণ্ড যে দেয়, ঠিক আছে, তাকে ফাঁসুয়ারি। তা সেই ফাঁসুরকে দিচ্ছে ঝুলিয়ে। যাই হোক, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ভারপ্রাপ্ত কেউ ব্যক্তি তো থাকে। যাই হোক, স্পর্ধা মানে সাহস, আর তুচ্ছ মানে নগণ্য। এখানে তুচ্ছ শব্দের অর্থ কি? তুচ্ছ মানে নগণ্য, তুচ্ছ মানে কি? নগণ্য। ঠিক আছে, এই মানেগুলো একটু ভালো করে মনে রাখবেন। যাই হোক, কারণ কোন সময় দিয়ে ভারসাম্য মানে কি? যে স্থিতাবস্থা। ঠিক আছে, তাহলে এবারে এটার মানেটা কি বলছে দেখেন, এটা তো বললাম বাচ্চার তো ব্যঞ্জনার্থ কি পাচ্ছি বলছে, রাষ্ট্র যখন তার যে কল্যাণকামী ভূমিকা, মানে প্রত্যেকটা রাষ্ট্রের উচিত কল্যাণকামী ভূমিকা গ্রহণ করা, কিন্তু সে কি করছে? কল্যাণকামী ভূমিকা গ্রহণ না করে অত্যাচারী হচ্ছে, স্বৈরাচারী হয়ে হচ্ছে। রাষ্ট্র যখন কল্যাণকামী ভূমিকা ত্যাগ করে যখন সে অত্যাচারী, বর্ণবিদ্বেষ, ফ্যাসিস্টবাদ বা স্বৈরাচারীবাদ যখন হয়ে যাবে, তখন জনগণের মুক্ত কণ্ঠে ফাঁস হয়ে বসে, তখন কবির কলম লেখে আগুনের অক্ষর। যখন দেখছে জনগণকে, যেমন নজরুল ইসলাম, জনগণ যখন বাংলা জাগছে না, তখন নজরুল ইসলাম একের পর এক কবিতা লিখছে, বিদ্রোহী কবিতা, তারপর একের এক পর এক কবিতা, যাতে জনগণকে সে জাগাতে পারে। ঠিক আছে, তা সেই সময় ব্রিটিশ সরকার কি করছে? তাকে আটকানোর জন্য তাকে কি বন্দি করছে, কোনো সময় তার কাব্যকে ব্যান করে দিচ্ছে, তা এরকম হচ্ছে। তা বলছে রাষ্ট্র ভয় পায়, তার জন্য কি করছে? কবিকে বন্দি করছে, এমন পর্যন্ত কবিকে হত্যা করছে। তাই বলছে যে কবি বলছে যে নশ্বর কবি জীবনে রাষ্ট্রতন্ত্রের ফাঁসে রুদ্ধ হয়ে যায় বটে,
ধ্রুবতারা হয়ে জেগে থাকে কবির কবিতা। আসলে কবি যা লিখছে সেটা একবারে ধ্রুবতারা, অমর সৃষ্টি, মানে তার কোনোদিন নশ্বর হবে না, তার কোনোদিন শেষ হবে না, ঠিক আছে, অবিনশ্বর বলা হয়। সে কবিতা কি করছে, পাঠকের হৃদয়ে সঞ্চিত হচ্ছে, জাগ্রত করে মানুষের যে বিবেককে, মানুষের বিবেককে কি করছে, প্রতিনিয়ত জাগ্রত করার চেষ্টা করছে কবি, যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিবাদী যে সত্তার জাগরণ ঘটে, তার জন্য তিনি বারবার চেষ্টা করছে, যাতে কি যে অত্যাচারী রাষ্ট্র ব্যবস্থা, সে অত্যাচারী রাষ্ট্র ব্যবস্থা যেন ধূলিসাৎ হয়ে যায়। যে রাষ্ট্রযন্ত্র এতদিন প্রতিবাদী বা বিপ্লবীদের ফাঁসি পড়িয়েছে, যে ফাঁসির রাশিতে কেবল তাদেরই অধিকার, একদিন জনগণ বলছে, তা এখানে বলছে দেখেন, বলছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে তুচ্ছ ফাঁসোয়ারাকে দিচ্ছে ঝুলিয়ে, তা বলছে একদিন জনগণ তা ছিনিয়ে নেবে। তেমনই প্রত্যয় বা তেমনই বিশ্বাস কিন্তু কবিতার শেষ স্তবকে এই ভারবারা রাও বলেছেন, যে এরকম ভাবে রাষ্ট্রযন্ত্র এইভাবে দিনের পর দিন ফাঁসি দিচ্ছে, এই রাষ্ট্রযন্ত্রের ফাঁসি এই সাধারণ জনতা বা আম জনতা একদিন কেড়ে নেবে এদের কাছ থেকে, ঠিক আছে, তাদের যে অধিকার সেই অধিকারকে মাটিতে ধূলিসাৎ করে দেবে, ঠিক আছে। এখানেই কবিতাটা সমাপ্ত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, কেউ বুঝতে পারেননি যদি না বুঝতে পারেন বলেন। শঙ্খ ঘোষ, আগেই বললাম, সবাই বোঝা গেছে তো কবিতাটা? সে কবিতাটা বুঝতে পেরেছি, কিন্তু এই যে স্তবক বললেন তিনটে, এই তিনটে স্তবক বুঝতে পারছি না, একটু দেখিয়ে দিন না। দেখতে পাবেন এত কাটাকুটিতে দেখা যাচ্ছে। দেখেন এত কাটাকুটি করেছি, দেখেন, দেখছেন? হ্যাঁ সে দেখছি, বলুন। হয়েছে, দেখা যাচ্ছে, হয়েছে, হয়েছে, দেখেন ও তিনটে, দেখেন না, তিনটে কি বলতে বলছেন না দেখবেন কোনটা বলছে, আমি বলবো কি? স্যার বলে দিন। বলে দিন। ও ঠিক আছে, তাহলে আমি এমন ভাবে কাটাকুটি করেছি, ঠিক আছে তাহলে বেশ, দেখেন আমি বলছি, এই দেখেন, এইখান থেকে একটা শুরু হচ্ছে, ঠিক আছে, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত একটা হলো, এই পর্যন্ত একটা, নেক্সট লাস্ট লাইন কি? লাস্ট লাইন লিপিকার স্বর। লিপিকার স্বর কোথায় গেল? হ্যাঁ, লিপিকার স্বর হয়েছে। নেক্সট আসছি, দাঁড়া, নেক্সট আসছি এইখান থেকে, যখন কাঁপন লাগে, এখান থেকে হয়েছে, যখন যখন কাঁপন লাগে, যখন কাঁপন লাগে গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, এই পর্যন্ত একটা। আর এইখান থেকে কিন্তু থেকে এই লাস্টে একটা, টোটাল এইখান থেকে এই একটা, দুটো, আর এই একে তিনটে, ঠিক আছে, কমপ্লিট হয়েছে। এই তিনটে হলো স্তবক, আর টোটাল লাইন নেবেন 24টা আছে, ঠিক আছে, গুনে নেবেন একবার, যাই হোক। বেশ, আর একটা কবিতা আছে, পড়িয়ে দিই, তাহলে এই ঝামেলা মোটামুটি শেষ। দেখেন এই কবিতাটা একটু বলি, জনম দুঃখিনী, এটা হলো সাহিত্য কথা আছে, এটা সাহিত্য কথা, এটা সাহিত্য কথা, ঠিক আছে। এটা কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। ছোট্ট করে ছোট কবিতা, তাড়াতাড়ি একটু বলবো, যাই হোক 11:53 অলরেডি। বেশ, এই কবিতাটা বলি যে, দেখবেন আমাদের ভারত স্বাধীনতা হয়েছে, প্রেক্ষাপটটা বলছি, ভারত স্বাধীনতা হয়েছে 1947 সালে, সবাই জানেন 15ই আগস্ট। তা যখন ভারত ধরেন স্বাধীন হয়নি, তখন আমরা কি যে স্বাধীনতার জন্য একবার মরে যাচ্ছিলাম, যে ব্রিটিশদেরকে যেমন করে হোক তাড়াতে হবে। কিন্তু যখন স্বাধীন হয়ে গেল, তখন কি সেই স্বাধীনতার কিন্তু আর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তাই কবি বলবে, দেখবেন দু জায়গায়, কোন সময় স্বাধীন হচ্ছে আর কোন সময় পরাধীন থাকছে, দুটোর অর্থই কবি বলবে, সুনীল গঙ্গোপাধ্যায়। তা এখানে বলছেন তিনি, জনম দুঃখিনীকে একসময় আমরা, যে ভারতবর্ষকে একসময় বিশাল প্রাধান্য দিতাম, ভারত মাতাকে বিশাল আমরা ভাবে ভাবতাম, সেই ভারত মাতাকে নিয়ে নানান ছবি, গান বা বুদ্ধিজীবীরা নানান কিছু রচনা করতাম, কিন্তু এখন ভারত মাতা, এখন ভারত মাতার কোনো ভ্যালুই নেই, এখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, সেই রকম স্বাধীনতা কিন্তু আর নাই। এই প্রেক্ষাপটে বা এই দুঃখে কি করলো সুনীল গঙ্গোপাধ্যায়, তার কবিতার নাম দিয়েছেন জনম দুঃখিনী। এবার আসছি, দেখেন ছোট্ট এই কবিতাটা, দেখেন যে যে প্রথমেই বলছে, দেখেন
যতদিন ছিলে তুমি পরাধীনা ততদিনে ছিলে তুমি সবার জননী। এইখানে দেখেন, এখানে প্রথমটাতে পরাধীনের কথা বলছে, ঠিক আছে, পরাধীনের কথা বলছে প্রথমটাতে। মানে আগে বললাম যখন 1947 সালে যখন ভারত স্বাধীন হয়ে গেল, ঠিক আছে, তারপরে যখন স্বাধীনতার প্রাক মুহূর্তে মানে স্বাধীনতার যখন আগে পরাধীন ছিল, তখন ছিল ভারত মাতা সবার জননী, সবাই তাকে ভালোবাসতো, তাকে নিয়ে ভাবনা চিন্তা করতো যে ভারত মাতাকে এবার উদ্ধার করতে হবে, তাকে স্বাধীনতা দিতেই আনতে হবে, মানে যেমন করে ভারতবর্ষকে মুক্ত করতে হবে ব্রিটিশদের, মানে এইসব ভাবনা চিন্তা মানুষের মধ্যে ঘুরতে থাকলো, ঠিক আছে। কিন্তু বলছে এখন তোমাকে আর মা বলে ডাকে না কেউ, লেখে না তোমার নামে কবিতা। দেখেন, এখন তোমাকে আর মা বলে কেউ ডাকে না কেউ, এইখানে মানে ভারতবর্ষ এখানে স্বাধীন হয়ে গেছে। তাহলে একটা পরাধীন ভারতবর্ষের মানে একটা যে কি অবস্থা ছিল সেটা বর্ণনা দিচ্ছে, আর একটা দেখেন ভারতবর্ষ স্বাধীন হয়ে তার একটা বর্ণনা দিচ্ছে, ঠিক আছে। দুটো, এই দুটো লাইনে কিন্তু দুটো অর্থ, দুটোর পার্থক্য, যে পরাধীন ভারতবর্ষের সঙ্গে স্বাধীন ভারতবর্ষের কি পার্থক্য সেটা বলছে, ঠিক আছে। যে পরাধীন ভারতবর্ষে ভারত মাতা আর স্বাধীন ভারতবর্ষের ভারত মাতা দুটোর তুলনা করছে, ঠিক আছে। দুটোর তুলনা কি সেটা দেখেন, যে পরাধীন ভারতবর্ষ যখন ছিল ভারত মাতার বিশাল কদর ছিল, সবাই তাকে নিয়ে কবিতা নাটক গান সবাই লিখতো, সবাই তাকে মা মা বলে ডাকতো, ভারত মাতা আমার জননী, ভারত মাতা আমার জননী। কিন্তু যখনই 1947 সালে 1947-এর যখন 15ই আগস্ট যখন স্বাধীনতা পেয়ে গেল, তখন কি করলে এই ভারত মাতার আর কোনো ভ্যালু নাই, ঠিক আছে। যাই হোক, এখন তো আর ভারত মাতাকে নিয়ে কেউ কবিতাও লেখে না, কেউ নাটকও লেখে না, কেউ গানও লেখে না, ঠিক আছে। এই ভারত মাতাকে নিয়ে কেউ আর ভাবেও না, আর একে কেউ মাও বলে না, ঠিক আছে। যাই হোক, লেখে না তোমার নামে কবিতা। আমি আগে বললাম যে এখন আর কোনো বুদ্ধিজীবী বলেন বা কেউ বলেন অত কবিতা লেখে না। যখন ভারত স্বাধীন হয়নি তখন যেভাবে একের পর রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, নজরুল বলেন, বা নানান কবি যে আছে তারা একের পর এক কবিতা লিখেছেন, কিন্তু আধুনিক যুগের যে সমস্ত কবিতা আছে কবিরা আছে তারা কিন্তু এত কবিতা এখন আর লিখছে না। এখন এই ভারত মাতাকে নিয়ে তাদের ভাবার আর সময় নেই, ঠিক আছে। বলছে বুক মোচড়ানো সুরে সেই সব গান, বুক মোচড়ানো সুরে সেই সব গান বলতে যে এক সময় কি করতো, যে ভারত যখন স্বাধীন হয়নি সেই সময় কি করতো, নানান গান লিখতো। দেখবেন লিখতো না যে স্বাধীনতাহীনতায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলছে যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাইয়ে কে বাঁচিতে চাই, তো নানান গান লিখছে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও পাচ্ছি আমরা স্বাধীনতার গান, ঠিক আছে। বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে নানান গান রচনা হচ্ছে, ঠিক আছে। তা সেই সময় হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যখন ভারত স্বাধীন হয়ে যাচ্ছে আর কিন্তু সেটা দেখতে পাচ্ছে না। নেক্সট, গুপ্ত কুঠুরিতে মৃদু মোমের আলোর সামনে আবেগের মাতামাতি। দেখেন, গুপ্ত কুঠুরি মানে আমাদের যে মনে, গুপ্ত কুঠুরি বলতে মনের কুঠুরিতে, মনে মানে মনকে বোঝাচ্ছে, ঠিক আছে। বলছে যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি সেই সময় আহ, সেটাকে নিয়ে বিশাল মানুষের মধ্যে একটা জনোচ্ছ্বাস বা কবিদের মধ্যে বা বুদ্ধিজীবীদের মধ্যে বিরাট ভাবে মানে একটা বিরাট ভাবে কি বলবো উচ্ছ্বাস দেখা যেত। কিন্তু যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল সেই উচ্ছ্বাসটা বা সেই আবেগের মাতামাতি বা যে সেই দেশপ্রেমের যে আবেগ, সেই আবেগ কিন্তু এখন আর নাই। এখন তুমি রাস্তায় যদি তোমাকে যদি পড়ে থাকে মানে কেউ একটু যে তুলে হসপিটালে ভর্তি করে, সেটাও মানুষের মধ্যে এখন আর সেই বিবেক বোধটা মানুষের মধ্যে আর দেখা যায় না, ঠিক আছে। নেক্সট, রাস্তায় যদি একটা ফ্ল্যাগ পড়ে থাকে ইন্ডিয়ান ফ্ল্যাগ, সেটাকে যদি কেউ তুলে এনে দেখবেন, যখন আমি বলি 15ই আগস্টে দেখবেন রাস্তায় ইন্ডিয়ান ফ্ল্যাগ পড়ে থাকে, খুব দুঃখের বিষয়। এই স্কুলের বাচ্চাগুলো করে, প্রধানত স্কুল কলেজের বাচ্চাগুলোই করে এগুলো, কলেজের বাচ্চারাও করে না তা না। তা স্কুল কলেজে এরা কি করে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, স্কুলের বাচ্চারা না বুঝে না, কলেজের গুলা তো বুঝে, অত বড় বড় ছেলে মেয়েগুলা তারা কি করবে, ফুর্তির জন্য কলেজে নিয়ে যাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ, সুন্দর করে নিয়ে যাচ্ছে। তারপরে যখনই হয়ে গেল, যা স্বাধীনতা দিবস পালন হয়ে গেল, 9টার সময় হয়ে গেল যা, তারপরে কি করছে ইন্ডিয়ান ফ্ল্যাগ মানে গার্লফ্রেন্ড বাইকে বসে আছে, বয়ফ্রেন্ড সামনে দিয়ে বাইক চালাচ্ছে, এমন জোরে বাইক চালালো যে তার যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা মেয়েটার হাতে আছে সেটা খুলে পড়ে গেল। তারপরে মেয়েটা কি করলো, কপালে ইন্ডিয়ান ফ্ল্যাগের একটা সুন্দর করে পড়লো, ব্যাচ পড়লো, সে সব উড়ে উড়ে পালিয়ে গেল, রাস্তায় পড়ে থাকলো। রাস্তার জনগণ সেই ফ্ল্যাগটাকে দেখছে, কেউ তুলছে না, কোনো তোলার কোনো না। দেশ স্বাধীন হয়ে গেছে আর এই ফ্ল্যাগের কি দরকার। তাই এরকম কবি বলছে যে একসময় মানুষের মধ্যে যে দেশপ্রেমের আবেগ ছিল, এখন বর্তমানে কিন্তু সেই আবেগটা নাই। এই দুঃখেই কিন্তু তিনি জনম দুঃখিনী কবিতাটা লিখছেন। নেক্সট, দেখেন পরের লাইন, জনম দুঃখিনী মা কোনোদিন স্বাধীন হলে না। এই লাইনটা কেন, যে এই যে ভারত মাতা এখনো কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা মনে করি, কিন্তু এখনো কিন্তু স্বাধীন সেইভাবে হয়নি। যে স্বাধীনতা
যে জিনিসটা দরকার ছিল, স্বাধীনতা কেন দরকার ছিল, অ্যাকচুয়ালি দরকার ছিল যে ব্রিটিশরা অকথ্যভাবে ভারতদের উপর অত্যাচার করছে, দিনের পর দিন অত্যাচার করছে, মা বোনেদের সম্মান নিচ্ছে, তারপরে যখন মনে হচ্ছে তার ভোগ লালসা মেটানোর জন্য কোনো মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তারপরে কি করছে, গোদামের যা শস্য নিয়ে চলে যায়, টাকা পয়সা সমস্ত লুট করছে ব্রিটিশরা। এই অত্যাচার থেকে বেরিয়ে আসার জন্যই তো করছে। সেই জিনিসটা কি এখন দেখা যায় না? এখনো সেই রূপ আছে। তাই কবি বলছেন যে এখনো ভারতবর্ষ সেইভাবে স্বাধীন হয়নি, এখনো ভারতবর্ষে সেই অত্যাচারী সেই শাসকগুলা যেমন ব্রিটিশ ছিল, সেই অত্যাচারী শাসক এখনো ভারতবর্ষে বর্তমান, এখনো এই অত্যাচারী শাসক মানে ছদ্মবেশ মুখোশ বেশ ধারণ করে সমাজের নানা স্তরে লুকিয়ে আছে। তারা দিনের পর দিন দরিদ্র মানুষ সাধারণ মানুষকে লুটে খাচ্ছে। তাই কবি এই জন্য বলছেন যে এখনো ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়নি। ভারতবর্ষ যদি স্বাধীন হতো, শিয়ালদাতে প্রতিদিন অগণিত মানুষ দেখবেন, ছেলে মেয়ে মানে যারা খাবার পায় না, রাস্তায় শুয়ে আছে, হঠাৎ করে তার মেয়েকে হয়তো কি হলো, গাড়িতে ভালো লাগলো মেয়েটাকে, কি করলো, তুলে নিয়ে চলে গেলো, এরকমও দেখা যায়। হয়তো পেপারে এগুলো আসে না, মানে মেয়ে ছেলে দেখবেন শিয়ালদাতে অনেক মেয়ে ছেলে একসঙ্গে শুয়ে থাকে, ঠিক আছে, দেখবেন ওই রাস্তাতে শুয়ে থাকে। কোনোদিন যদি আমি 12টার দিকে, আমি যখন শিয়ালদা কলেজ স্ট্রিটে থেকে আমি 12টা বা 1টার দিকে বাড়ি ফিরছি, তা সেই সময় আমি দেখছি, যখন কলকাতায় থাকতাম যাই হোক, তা আমি দেখছি 12টা বাজছে, 12টার সময় দেখছি যে ছেলে মেয়ে অনেকে দেখছি রাস্তায় মশারি টাঙিয়ে বা এমনি নর্মালি শুয়ে আছে, ঠিক আছে। তা কি করলো, কেউ খচ্চর লোক থাকলে তার মেয়েকে তুলে নিয়ে গেলো বা তার ছেলেকে তুলে নিয়ে চলে গেল, ঠিক আছে, কিছু করার নাই। তাই দেখেন ভারতবর্ষ কি আদৌ স্বাধীন হয়েছে? সেই তখনে যা অবস্থা ছিল এখনো সেই অবস্থা। ভারতবর্ষ যদি স্বাধীন হতো, মানুষের কি এই মানে অবস্থা কি এখনো থাকতো? আসলে ভারতবর্ষ এখনো স্বাধীন হয় না, এখনো সেই পরাধীন হয়ে আছে, ঠিক আছে। এখনো সেই অত্যাচারী শাসক বা এখনো সেই মানে ধনবান ব্যক্তি যারা আছে দিনের পর দিন লুট করছে ভারতবর্ষকে, ঠিক আছে, যেমন ইংরেজ শক্তিরা লুট করেছে তেমনি ধনবান ব্যক্তিরাও লুট করছে। বিড়াল প্রবন্ধে কি বলছে যে শুধু তোমরা তোমরা খাবে, তোমরা খেলে চলবে না, আমাদেরকেও দাও, তোমরা যদি না খাও মাছের কাঁটাটা অন্তত ওকে দাও, মাছ তোমরা খাও কাঁটাটা পর্যন্ত দাও, বা যে উচ্ছিষ্ট ভাত আছে সেটা পর্যন্ত আমাদেরকে দাও, বিড়াল প্রবন্ধে বলছে। তা বিড়াল নিজে বলছে যে কমলাকান্তকে বলছে সেই উচ্ছিষ্ট খাবারটা পর্যন্ত দাও, অন্য তোমরা খাবে না, ঠিক আছে, তোমরা ফেলে দিচ্ছ, সেই উচ্ছিষ্ট খাবারটা পর্যন্ত আমাদেরকে দাও না। তাই বিড়াল বলছে যদি তুমি আমাকে উচ্ছিষ্ট খাবার না দাও আমি তাহলে চুরি করতে বাধ্য হবো। এরকম সুনীল গঙ্গোপাধ্যায় বলছে যে ভারতবর্ষ কিন্তু এখনো সেইভাবে কিন্তু স্বাধীনতা লাভ করেনি। নেক্সট, এখনো তোমাকে আর ভুলেও ডাকে না কেউ, আঁকে না তোমার কোনো ছবি, এখনো আর ভুলেও ডাকে না কেউ, এখনো কেউ তোমাকে ভুলেও ডাকে না কেউ। বলছে আমি একটু আগে বললাম যে আগে ভারত মাতা করে সবাই একবারে দেশপ্রেমে আবেগে একবারে সোচ্চার হয়ে যেত, কবিতা গান নাটক ছবি সব লিখতো, করতো, এমন পর্যন্ত ভারত মাতাকে নিয়ে ছবিটা, ভারত মাতাকে নিয়ে দিনে মানে রাশি রাশি ছবি গান প্রচুর হয়েছে। এমন পর্যন্ত আপনারাই দেখবেন একটা ভারত মাতাকে নিয়ে একজন মানে ছবি এঁকেছেন, তার নামটাকেও বলতে পারবেন? ভারত মাতাকে নিয়ে কে ছবি এঁকেছে? ভারত মাতাকে নিয়ে, অবনীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ ভেরি গুড, ভারত অবনীন্দ্রনাথ। মাতাকে নিয়ে দেখবেন অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি এঁকেছেন ভারত মাতাকে। এখন আর কেউ ভারত মাতাকে নিয়ে কেউ ছবি আঁকে না তোমার কোনো ছবি। দেখবেন অবনীন্দ্রনাথ ঠাকুর কি সেই সময় কিন্তু ছবি এঁকেছে, এখন কেউ আঁকেই না, আগে এখন ভারত মাতার অত ভ্যালু নাই। যাই হোক, নেক্সট, কেউ কারো ভাই নয় রক্তের আত্মীয় নয়। দেখেন আমরা একসময় কি ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি, ঠিক আছে, ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি সেই সময় হিন্দু মুসলিম মানে কংগ্রেস পার্টি বলেন বা বিজেপি পার্টি বলেন বা তৃণমূল পার্টি বলেন, তৃণমূল পার্টি ছিল না, কংগ্রেস পার্টি বলেন বা বিজেপি পার্টি বলেন বা অন্যান্য কমিউনিস্ট পার্টি বলেন, যাই পার্টি, নানান পার্টি সেই সময় কিন্তু এই পার্টির মানুষ বলেন বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বলেন, প্রত্যেকে একে অপরকে ভাই ভাবতো, ভ্রাতৃত্ব বোধ ছিল, সম্প্রীতি ছিল। কিন্তু সেই সেই জিনিসটা এখন আর আছে? এখন কি, এখন ভাই ভাই বিবাদ আছে, হিন্দু মুসলিমও চলে এসছে, এমনকি পার্টিতে মানে তৃণমূল পার্টি করিস এই তোকে আজকে খুন করে মেরে ফেলবো, এই কংগ্রেস করিস মেরে ফেলবো, এই বিজেপি করিস মেরে ফেলবো। তা এখন কি পার্টিতে হানাহানি, তারপরে কি হিন্দু মুসলিমে বিভেদ হানাহানি চলছে, ঠিক আছে, এই জিনিসগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু 1947 আগের কিন্তু এইসবগুলো ছিল না, তখন একটাই সবার মানে সে হিন্দু মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যে পার্টি হোক, সব পার্টির একটাই কার্য ছিল যে ভারতকে স্বাধীন করব, উই ডিমান্ড টু পূর্ণ স্বরাজ, যে পূর্ণ স্বরাজ দরকার, সে পূর্ণ স্বরাজটাই তাদের মেন ছিল। কিন্তু এখন আর পূর্ণ স্বরাজ তো দরকার নাই, এখন যে যত পারছে লুটছে, ঠিক আছে, মানে লুটালুটির দিকে এসে শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক,
সামাজিকভাবে যে যেদিকে পারছে লুটছে, সবাই লুটার দিকে চলছে। যাই হোক, তাই বলছে কেউ কারো ভাই নয়, কেউ কারো ভাই নয়, বলছে রক্তের আত্মীয় না। আগেকার দিনে ভারত স্বাধীনতার আগেই বলছে যে রক্তের একটা সম্পর্কের ব্যাপার ছিল, কিন্তু হিন্দু মুসলিমদের যে আগে একটা যে না আমার ও হিন্দু ও মুসলিম ও আমার ভাই, মুসলিম ও আমার বোন, ও হিন্দু ও আমার মানে ভাই ও আমার বোন, এরকম একটা মানে আত্মিক সম্পর্ক একটা ছিল। যাই হোক, সেই জিনিসটা কিন্তু এখন আর নাই। এখন পার্টিতে ভেদাভেদ, পার্টিতে হানাহানি, মানুষে হানাহানি, এইগুলা কিন্তু কবি এখন দেখছে। তাই পরে বলছে নদীর এপার দিয়ে, নদীর এপার দিয়ে, নদীর ওপার দিয়ে চলে যায় বিষণ্ণ নিঃশ্বাস। নদীর এপার বলতে, নদীর এপার বলতে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গকেও ধরতে পারেন, ভারতবর্ষ বলাই ভালো। নদীর এপার বলতে ভারতবর্ষ, আর ওপার বলতে বাংলাদেশ। ওপার বলতে কি বাংলাদেশ। তাই কবি বলছেন যে নদীর এপার দিয়ে, নদীর ওপার দিয়ে চলে যায় বিষণ্ণ নিঃশ্বাস। অর্থাৎ এখানে কি বলছে, এই যে ভারতবর্ষ আর বাংলাদেশের মাঝে দেখবেন নদী, বিভিন্ন নদী প্রবাহিত হচ্ছে। দেখবেন ভারতবর্ষ ম্যাপটা একটু দেখবেন, বা ভারতবর্ষ বাংলাদেশের যে বর্ডার আছে, বেশি না যে বনগাঁর যে বর্ডারটা আছে, পেট্রোপল বর্ডার বা বা আরো অন্যান্য বর্ডার আছে, দেখবেন বর্ডারগুলোতে গেলে দেখবেন এই মাঝে দেখবেন নদী প্রবাহিত হচ্ছে। এদিকে ভারতবর্ষ, এদিকে দেখবেন বাংলাদেশ, দুজনার মাঝে দেখবেন নদী প্রবাহিত হচ্ছে। তা বলছে নদীর এপার দিয়ে, নদীর ওপার দিয়ে চলে যায় বিষণ্ণ মানুষ। বলছে যে ভারতবর্ষ স্বাধীন হলেও বা বাংলাদেশ স্বাধীন হলেও এখনো কিন্তু সেইভাবে মানুষ, এই জনসাধারণ মানুষ এখনো সেই বিষণ্ণতা নিয়ে কাটায়। মানে আগেও যেমন ছিল এখনো তেমন। 1947-এ ভারত স্বাধীন হয়েছে আর 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, দুজনার অবস্থায় একই। কবি বলছে বলছে যা বাংলাদেশ তাই ভারতবর্ষ, দুজনার অবস্থায় একই পড়ছে। তাই এখানকার মানুষ ওখানকার দুজনেই বিষণ্ণ, দুজনেই উদাসীন যে কি ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কি বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো সেই অত্যাচার চলছে, এখনো সেই হানাহানি কাটাকাটি এগুলো চলছে। তা এখানে কবিতা শেষ। ঠিক আছে, বেশ বেশ যাই হোক, বেশ একটু পড়াটা ধরে নিচ্ছি। ঠিক আছে, অনেক টাইম হয়ে গেল, আবার আপনাদের দুটো থেকে ক্লাস আছে। বেশ সবাই পড়াটা কি পড়া ছিল? ঈর্ষা নাম নেই, বিড়াল, আর হচ্ছে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর কি বললেন? নাম নেই, নাম নেই আর নাম ঈর্ষা নেই, ঈর্ষা। আর বিড়াল। স্যার এই টেক্সট গুলো আমার পড়া হয়নি, কালকে বললাম না কমপ্লিট করতে পারিনি, পড়া হয়নি? শরীরটা ভালো ছিল না তো। না, আমি বৃহস্পতিবার দিন সুস্থ হলাম, নেক্সট উইক থেকে সব পড়া দিয়ে দেবো। পড়া হয়নি, কোনো ভালো চাপ নেই, আবার রিভিশন হবে। ঠিক আছে, টেনশন করার দরকার নেই। তবে ঈর্ষা পড়া ছিল, আমি পড়ে নেবো স্যার। বেশ ঈর্ষা পড়া ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ছিল। যে পারবেন সে বলে ভালো ভালো, শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে। শিক্ষা দীক্ষা কি কারণে ভালো হচ্ছে, যে পারবেন সে উত্তর দেন, টাইম খুব কম। স্যার সুমন স্যার বলবো? হ্যাঁ, শিক্ষা দীক্ষা কি কারণে ভালো হচ্ছে, আমি কারণটা বলছি। স্যার সুমন্ত ব্যবহার বলছে শ্রীমন্ত শিক্ষা দীক্ষা ভালো হচ্ছে কারণ ও সুমন্ত তার মাকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে এবং তার ব্যবহার দেখে বলছে, তার মায়ের প্রতি যে ব্যবহার সে দেখে বলছে। ঠিক আছে, বেশ। ভাত খেতে বসে রয়ে যায়, সেটা কি রয়ে যায়? কে পারবেন? আমি তো বলেছি যা খুশি ধরবো, আমার যা মন আমি ওটাই ধরবো, ওটাই ধরবো, এরকম না। যে পারবেন বলেন। ভাত খেতে বসে রয়ে যায়, সেটা কি রয়ে যায়? নোটটা দিইনি মানে পড়াটাও হয়নি, বুঝতে পারছি আপনাদের টেক্সটটা ভালোভাবে পড়েননি নাকি। কি রয়ে যায়? চন্দনের টিপ, চন্দনের টিপ। বেশ, এবার এটা সীমন্তকে তো বুড়ো বয়স পর্যন্ত বকে, কি করতেন? কি করতেন? কেউ পারবেন না? স্যার ধুরধুরি নেড়ে দিতেন। হ্যাঁ, ধুরধুরি নিয়ে নিতেন। হ্যাঁ, ভেরি গুড। এই তো গেল, এই তো গেলে সেদিন, বক্তাকে বলেন তো? শ্রীমন্ত সুজাতা। সুজাতা। স্যার সুজাতা। বেশ, সুধা মায়ের মা ছাড়লেন না, সুধা মায়ের মা কি করলেন? তাকে খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা খেতে। কোথায় ছিলি এতক্ষণ? এখানে বলছে কোথায় ছিলি এতক্ষণ,
এতক্ষণ কোথায় ছিল সে? সুধাময়দের বাড়ি ছিল, সুধাময়দের বাড়ি ছিল। সুধাময়দের ওটা বাড়ি। কি হচ্ছে? ওটা কি হচ্ছে বক্তাকে? ওটা কি হচ্ছে বক্তাকে? স্যার আরেকবার বলুন। ওটা কি হচ্ছে বক্তাকে? ওটা কি হচ্ছে বক্তাটাকে? সুমন্ত। আজকে লাস্ট কোয়েশ্চেন দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? 12টা আবার আপনাদের ক্লাস আছে 2টো থেকে। তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলে কি হবে? কি হবে? বলতে যাবে। পড়তে যাবে বেশ, বেশ ঠিক আছে। পড়তে যাবে, এটা মকে ছিল। মক টেস্টে ছিল না এটা? বুঝতে পারছি, ঠিক। বেশ, তোমার বাবা এখন কোথাও বেরোলে বলে বেরোই দেখিস না। সুমন্তের মতে বাবা কেন বলে বেড়ান? তোমার এই স্লেভ মেন্টালিটি। তোর বাবা স্যার এখনো স্লেভ কোথাও মেন্টালিটি। বলে স্লেভ মেন্টালিটি। হ্যাঁ, স্লেভ মেন্টালিটি। স্লেভ মেন্টালিটি, হ্যাঁ, ভেরি গুড। নেক্সট, সীমন্তের ছোট বোন খুকুর শ্বশুর বাড়ি কোথায়? ভবানীপুরে। ভবানীপুরে। না, না না ভবানীপুর। ভবানীপুর হবে ওটা, ভবানীপুর। বেশ ঠিক আছে। বেশ, কারো কিছু যদি বলার থাকে তো বলুন, আর নাহলে আবার আপনাদের 2টো থেকে ক্লাস হবে, ঠিক আছে? 11-12 যারা আছেন তারাও সাহিত্য ইতিহাসে যুক্ত হবেন। আপনাদের 11-12 যারা আছেন তাদের দুভাবে সাহিত্য ইতিহাস পড়তে হবে, ঠিক আছে? 9-10 যেটা আছে পুরো পড়তে হবে, প্লাস আবার 11-12 শিল্প সংস্কৃতির যে সাহিত্যের ইতিহাস আছে সেটাও পড়তে হবে, ঠিক আছে? 11-12 যারা পরীক্ষা দিচ্ছেন কিন্তু ভালোই বড় সিলেবাস। শুধু সাহিত্যের ইতিহাস বলতে ওই যে আপনি যেগুলা স্পেসিফিক আছে সেগুলো পড়লেই হবে না। তবে একটা 11-12 ভালো সাহিত্য শিল্প সংস্কৃতির যে বইটা আছে ওটা পড়লেই হবে, আর যেগুলো 9-10 আছে পড়লেই হবে, ঠিক আছে? এখানে আপনাদের একটু হেল্প। তাছাড়া ওই যে প্রচুর জানতে হবে তা না, ঠিক আছে? ওই বইটার মধ্যেই আসবে, ভাষা বলেন শিল্প সংস্কৃতি বলেন যা বলেন। বেশ, কারো কিছু বলার আছে? নাহলে ক্লাস শেষ করলাম। 12টা বেজে গেছে অলরেডি। স্যার আজকে যে মক টেস্ট